ট্রাম্পের এই লেজ গুটানোর কারণ কি মনে হয়? গালফ কান্ট্রিজগুলোতে এই ইয়েরাই আর থাকতে পারবে না, আমেরিকানরাই আর থাকতে পারবে না। সো আমেরিকাকে ওখান থেকেও লেজ গুটাতে হচ্ছে। সুতরাং আমেরিকা ওখান থেকে যে লেজ গুটিয়ে যাবে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাথে যে মিত্র হবে সে যা ইচ্ছা তাই করতে পারবে। আমার মনে হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ একই জায়গায় আছে। এটা আপনি দেখেছেন যে সে আসলে ইরানকে নিশ্চিহ্ন করে দেবে, ধুলোর সাথে মিশিয়ে দিবে, অনেক বক্তব্য আমরা শুনেছি। আবার শেষে দেখলাম যে লেজ গুটিয়ে নিলেন। মানে এগুলো কি তার কোন ধরনের খেলা কৌশল নাকি? উনি 14 দিন ধরে বম্বিং করলেন। ওনার তৃতীয় বলতে পারেন, জুনকে যদি প্রথম বলি, মার্চকে যদি আমি দ্বিতীয় বলি, মানে আপনার 28 ফেব্রুয়ারি থেকে মার্চের 10 তারিখ পর্যন্ত বোধহয় সেটা ছিল আপনার 40 দিন বা এপ্রিলের 10 তারিখ পর্যন্ত। আর তারপরে হচ্ছে গিয়ে এইবার 14 দিন করে কিন্তু উনি বন্ধ হয়েছেন। উনি কিন্তু এইবার যেটা করছেন, উনি কিন্তু বড় বড় সিটিতে করেন নাই, উনি করছেন হচ্ছে গিয়ে হরমুজ প্রণালীর কাছাকাছি যেই অংশটা সাদার্ন দক্ষিণাংশ ইরানের, সেখানে উনি বম্বিং করেছেন। কিন্তু উনি বম্বিং করে কিছুই হয় নাই। বম্বিং করে এটা যে হবে না, এয়ার বম্বিং দিয়ে যে এটার সমস্যার সমাধান হবে না, এটা সকল দেশের সেনা ইয়েরা বুঝেন। এখন যেটা করতে চান ট্রাম্প, যদি করতে চান সত্যি সত্যি, যদি উনি হরমুজ দখল করতে চান, ওনার এখন সৈন্য মোতায়েন করতে হবে, স্থল সেনা মোতায়েন করতে হবে, স্থল সেনাকে নামতে হবে, দখল করতে হবে। এই জিনিস করার ক্ষমতা, কারণ এটা করা মানেই হচ্ছে ইরানিরা এটার জন্যই বসে আছে। ইরানিরা বলছে যে এদেরকে নিয়ে আসো, যারা তোমরা যদি আমাদের ছোট ছোট বন্দুকের রেঞ্জের মধ্যে আসতে চাও, আসো, ওয়েলকাম। তো তাহলে এটাও ওনার সম্ভব না। তৃতীয়ত আবার আরেকটা জিনিস হয়েছে, আপনি এটা খেয়াল করেছেন যে এইবার কিন্তু কুয়েতের উপরে প্রচণ্ড আক্রমণ করেছে ইরান, প্রচণ্ড আক্রমণ করেছে। ডিস্যালিনেশন প্ল্যান্ট যেহেতু ধ্বংস করে দিয়েছে, এখন বোধহয় 110 ডিগ্রি 115 ডিগ্রির মতো সেলসিয়াস আপনার ইয়েতে, মানে 100 ডিগ্রির মতো আপনার টেম্পারেচার ফিল করছে। সুতরাং সেইখানে কিন্তু ইরানের আক্রমণের ফলে কুয়েত কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। আরেকটা জিনিস হয়েছে এবার, সেটা হচ্ছে গিয়ে ওরা কিন্তু আপনার সমস্ত রেডার কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আপনার ওরা কিন্তু ওদের থেকে ইসরায়েল পর্যন্ত যাচ্ছে। আগে করেছে আপনার কুয়েত, বাহরাইন, এখন ওরা যাচ্ছে জর্ডানের পরেই কিন্তু ইসরায়েল। তাহলে জর্ডান পর্যন্ত যদি সমস্ত কিছু আপনার সব রেডারগুলো ধ্বংস করে দিতে পারে, তাহলে কি হয়? তাহলে ইরান থেকে যখনই যে মুহূর্তে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়, সেই মুহূর্ত থেকে এটাকে মনিটর করা যায়, এটাকে নজরদারি করা যায়, যেটা করতে পারছে না। সাকিব, একটু যোগ করি, আমি এখানে আপনার আলোচনার মধ্যে একটু যোগ করি যে ইরান আসলে কোন পরিমাণে, কত বেশি পরিমাণে হামলা চালাচ্ছে যে মার্কিন, সেই জিনিসগুলো আমরা হয়তো অত বিস্তারিত জানতে পারছি না, কিন্তু কিছু কিছু খবর আমরা পাচ্ছি বেশ কয়েকদিন আগে। আমি সেই খবর কিছু একটু উল্লেখ করতে চাই যে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরুর দিকে প্রথম খবর আসে যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। যুদ্ধ শুরুর 3 দিনের মাথায় 3 মার্চ দ্য ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ দুটি সূত্রের বরাতে জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা একটি সিআইএ স্টেশনে হামলা চালানো হয়েছে। এরপর 6 মার্চ মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানায়, পারস্য উপসাগরে মার্কিন সেনা সদস্য ও যুদ্ধ বিমানের অবস্থান শনাক্ত করতে তেহরানকে সহায়তা করছে মস্কো। এবং খালি যে সিআইএ কে ধ্বংস করছে তা তো না, যেটা করছে সেটাও করছে যে যতগুলো ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলার এখন হোস্টেলগুলোকে অ্যাটাক করা হয়েছে, ফলে অনেক সৈন্যও মারা গেছে, যেটা লুকিয়ে রাখছে আমেরিকানরা, কিন্তু এটা একসময় বের হয়ে আসবে। এই ঘাঁটিগুলো যদি আমেরিকা আর ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, এটা আর কখনো মানে রিবিল্ড করা যাবে না। সুতরাং সেই অবস্থায় আমরা মনে করি যে এই গালফ কান্ট্রিজগুলোতে এই ইয়েরাই আর থাকতে পারবে না, আমেরিকানরাই আর থাকতে পারবে না। সো আমেরিকাকে ওখান থেকেও লেজ গুটাতে হচ্ছে। সুতরাং আমেরিকা ওখান থেকে যে লেজ গুটিয়ে যাবে কোথায়, সেটা এখন অনেকে বলছে যে ইসরায়েলে যেতে হবে। এই বেসগুলো যদি তৈরি করতে চায়, তাহলে ইসরায়েলে করতে হবে, অন্য কোথাও করতে পারবে না। ফোর্থ যে বিষয়টা হচ্ছে, আপনি তো জানেন যে হিজবুল্লাহর ওই জিনিসটা এখন বন্ধ হয়েছে, কিন্তু এদিকে বাবেল মানদেবে এটা আবার শুরু হয়েছে। সুতরাং আনসারুল্লাহ ইতিমধ্যেই কিন্তু সৌদি জাহাজে আক্রমণ করেছে। সুতরাং এখানে যদি 20% তেল আটকানো থাকে, মানে হরমুজ প্রণালীর জন্য, আর ওখানে যদি আপনার 7% হয়, তার মানে 27% তেল কম আছে, মানে সাপ্লাই, সেটার একটা ইম্প্যাক্ট হচ্ছে। আপনি এই মধ্যে জানেন যে চায়না কিন্তু তাদের আপনার ফসিল ফুয়েল বা তেল জ্বালানি খরচ কিন্তু অনেকখানি কমিয়ে ফেলেছে। দেখা যাচ্ছে যে তাদের কিন্তু আপনার ক্রয় 5% কমে গেছে। এই সময় চায়নাই কিন্তু সবচেয়ে বড় বিষয়, মানে আপনার কনজিউম করার কথা ছিল।
সো এইটার কারণে হয়তো তেলের দাম ওইভাবে বাড়ছে না, কিন্তু তেলের দাম আজকেও বোধহয় $100 উপরে চলে গেছে। এটা হচ্ছে 3 মাস পরের প্রাইস। স্পট প্রাইস বোধহয় 140-এর মতো। সুতরাং আমার মনে হয় যে, এবং আমেরিকা, এবং একটা কথা বলে শেষ করি, ট্রাম্প গতবার যখন বন্ধ করেছিল আপনার 10ই এপ্রিল, তখন সে বলেছিল তার কাছে আর 1 মাসের রিজার্ভ ছিল। তাহলে আজকে যখন সে বন্ধ করতে হচ্ছে, কারণ তার রিজার্ভ এখন 1 মাসেরও নাই, তার এখন হয়তো 15 দিনের আছে হয়তো, বা 10 দিনের আছে। যেই দিন এই রিজার্ভটা শেষ হয়ে যাবে, সেই দিন কিন্তু আমেরিকায় কিন্তু তেল নেওয়ার জন্য লাইন দিতে হবে। সুতরাং আমি মনে করি যে ট্রাম্প সেটা করতে পারবে না। যেই মুহূর্তে তেলের জন্য লাইন দিতে হবে, আমেরিকার শেষ। সুতরাং সেই জন্য আমি বলবো যে আরেকটি দেখেছি আমরা যে যুদ্ধের খরচ কুলিয়ে ওঠা তার জন্য খুব ভয়াবহ আমি একটি অবস্থা খরচটা দাঁড়িয়ে অনেকেই বলছে, খরচটা নিয়ে আমি অতটা চিন্তিত না, কারণ তাদের কিছুদিন আগে আমরা দেখলাম যে টাকার জন্য মার্কিন সিনেটে তাদের প্রতিদিন বোধহয় খালি ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে কয়েক বিলিয়ন ডলার, হ্যাঁ, প্রতিদিন। তাদের তো এখন $38 ট্রিলিয়ন আপনার হয়ে গেছে। তার তো প্রতিদিনের আপনার সুদের খরচই অনেক, এবং প্রতি বছর বোধহয় 2 থেকে 3 ট্রিলিয়ন করে বাড়ছে। সেই হিসেবে আমি বলবো যে আমি প্রাইস নিয়ে ওইটা না, কিন্তু ওখানে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে টাকাটা, ওদের তো জিনিসটা লাগবে, তার জন্য টাকা লাগবে, জিনিসটা আবার বানাইতে হবে, যেটা খরচ করে ফেলছে, যেমন ধরুন ক্ষেপণাস্ত্র, সেই টাকাটা দিতে হলে তো ডেমোক্রেটিক পার্টির হেল্প লাগবে। ডেমোক্রেটিক পার্টি যদি হেল্প না দেয়, দ্যাট ইজ এ প্রবলেম। হ্যাঁ, সো বিকজ ওদের পুরোপুরি মেজরিটি নাই, সো দ্যাট ইজ এ প্রবলেম। জি, অনেকটা ব্যাকফুটে। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। রুবেল ভাই, আপনি ট্রাম্প নিয়ে বলতে চাচ্ছিলেন, আমরা একটু শুনতে চাই যে আসলে ট্রাম্পের এই লেজ গুটানোর কারণ কি মনে হয়, নাকি এটিও একটি কৌশল, আবার যে কোনো সময় মাথা ছাড়া দিয়ে আসলে ব্যাপারটা খুব সুন্দর এবং সহজভাবে সাকিব ভাই বলে দিয়েছেন আর কি। আমি বললে পুনরাবৃত্তি হবে আর কি, তাও বলি আর কি, যেহেতু আপনি বলেছেন আর কি। প্রথম কথা হচ্ছে ব্যাটা খুব আনপ্রেডিক্টেবল। এই ট্রাম্প আনপ্রেডিক্টেবল, সে যে হলে একবার বলবে রাত, একবার বলবে দিন। তবে এইখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আর কি, আমরা বারে বারে বলি যে 90-এর পরে যে এক মেরুর বিশ্ব তৈরি হয়েছিল, সারা পৃথিবীর এক মোড়ল, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? এবং এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীর দেশে দেশে হচ্ছে তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছিল আর কি। তো সেই ক্ষেত্রে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাথে যে মিত্র হবে, সে যা ইচ্ছা তাই করতে পারবে। তো এরকম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আছে। ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে, আমরা এখানেও একসময় দেখেছি ইন্দো US ইসরায়েল প্যাক্ট হইতে ইন্ডিয়া জুনিয়র পার্টনার হতে চেয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের, সেটাও আমরা দেখেছি এই অঞ্চলে আমাদের জিও পলিটিক্সের ভিতরে। তো এবং হচ্ছে কোয়াডোর মধ্যেও কিন্তু ইন্ডিয়া পার্ট হয়েছে। আবার ইন্ডিয়া খুব রহস্যজনক, সে আবার ব্রিক্সে যায়, আবার এখানেও আসে, সে কিন্তু 2 নৌকাতে পায় রাখে আর কি। তো যাই হোক, তারপর যেটা দেখার বিষয় হচ্ছে যে সে এক মেরুর যে বিশ্ব ছিল আর কি, এইবারের এই ইরান হামলা, ইরান আক্রমণের মধ্য দিয়ে আমার মনে হয় সেটা হচ্ছে গিয়ে অনেকখানি দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? এবং দুর্বল হয়ে যাওয়ার একটা বড় দেখার প্রমাণ হচ্ছে এই যে তার লেজ গোটানো বা তার যে নতি স্বীকার করাটা। তবে তার এই নতি স্বীকারটা কতক্ষণ থাকে, আবার দেখা গেল এটা একটা করে আবার শুরু করলো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সে তো বলছিল যে সে এই ইরানিয়ান যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশন সে শেষ করে দেবে, পাথরের যুগে পাঠায় দিবে সে। জি, তো কোথায় গেল? প্রথম হুঙ্কার দিছিল রেজিম চেঞ্জ, কোথায় রেজিম চেঞ্জ? কোনো রেজিম চেঞ্জ হইলো না। আবার বলে সিভিলাইজেশন, এন্ড অফ দ্য সিভিলাইজেশন, কত বড় কথা, কত সাংঘাতিক কথা, এইগুলা কিছুই হলো না। আর এটা না হওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে, যদিও এখানে একটু দ্বিমত পোষণ করছে যে ফান্ডের ব্যাপারটা, কিন্তু তাদের আসলে অর্থনৈতিক ক্রাইসিসটা হচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেড়েছে, কিন্তু বাড়লেও আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমেরিকার পৃথিবীর বিভিন্ন দেশে যে সে সেনা ঘাঁটি করে, বিভিন্ন স্ট্রাকচার করে, যুদ্ধে অংশগ্রহণ করে, ইত্যাদি ইত্যাদি করে। তো দেখে তো মনে হয় যে ওদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে আর কি, খুব লস হয়ে যাচ্ছে। আসলে কি আমেরিকার যুদ্ধ হইলে লস হয়? আমেরিকার কখনোই লস হয় না। এখানে ওয়ার ইন্ডাস্ট্রির একটা বড় খেলা আছে, ওয়ার ইন্ডাস্ট্রির খেলা, যেটা আমেরিকার ইকোনমির 35% কন্ট্রিবিউট করে। যুদ্ধ যদি পৃথিবীতে না থাকে, তাহলে আমেরিকা ফকির হয়ে যাবে।
ঠিক আছে, এটার ব্যবসা। হ্যাঁ, এইটা তার হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবসা। মানুষ হত্যা করা, বোমাবাজি করা, এটা তার ব্যবসা। এই জন্য তার জঙ্গি দরকার হবে, এই জন্য তার বিভিন্ন, এক সময় তার শত্রু ছিল কমিউনিস্ট, এখন কমিউনিস্ট নেই। কমিউনিস্ট না থাকার পর সে এক লসের মধ্যে পড়ে গেছিল, এখন সেই লসটা পূরণ করে দিয়েছে ইসলামিক মিলিটেন্ট দিয়া। ঠিক আছে, তার একটা কিছু লাগবে, একটা শত্রু লাগবে, সেই শত্রুর বিরুদ্ধে তার লড়াইটা লড়তে হবে, এবং দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এটা হবে। প্রফিটটা নেবে হচ্ছে ইন্ডাস্ট্রিওয়ালারা, ওয়ার ইন্ডাস্ট্রিওয়ালারা, আর এটা বহন করবে হচ্ছে আমেরিকানটা। এই ক্ষেত্রে মাইকেল প্যারেন্টি নামে আমেরিকান একজন বিখ্যাত প্রফেসর ছিলেন, খুব বিখ্যাত। সে তার এগেনস্ট দ্য এম্পায়ার লিখছিলেন যে আপনারা ফিলিপাইনে একটা উদাহরণ দিয়েছিলেন, আমেরিকা দাবি করছে, মানে কথা আমি একজ্যাক্ট ফিগারটা ভুলে গেছি, ধরেন মানে $1 ট্রিলিয়ন লস মানে খরচ হয়েছে সেখানে এত বছর মার্কিন ঘাঁটি পুষতে আমেরিকার। আর আমেরিকার ওখানে ব্যবসা হচ্ছে ধরেন অর্ধেক টাকার। এত অর্ধেক টাকার জন্য আমরা এত খরচ করি, আমরা তো মানবিক কারণে এটা করি। তখন মাইকেল প্যারেন্টি দেখাইছিলেন যে টাকাটা যেটা লস খরচ হচ্ছে ওটা হলো জনগণের ট্যাক্সের টাকা, আর ব্যবসাটা যারা করতেছে ওটা ওদের দেশের ক্যাপিটালিস্টরা করে নিয়ে যাচ্ছে। ঝুঁকি এড়াতে সরকারের নতুন কৌশল, এরকম একটি শিরোনাম করেছে দেশের আজকে একটি গণমাধ্যম। আমরা সেই খবরটি দেখেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রশাসন ও গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আরও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিএনপির নেতৃত্বাধীন সরকার ঝুঁকিপূর্ণ বা আস্থাহীন বিবেচিত ব্যক্তি ও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে না রাখার কৌশল নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের আস্থাভাজনদের দায়িত্ব দিয়ে সম্ভাব্য রাজনৈতিক ও প্রশাসনিক ঝুঁকি এড়াতে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের উপর নজরদারি বাড়ানো হয়েছে বলেও সূত্র জানা গেছে। এটি একটি অংশ আমি উল্লেখ করলাম, আরও বিস্তারিত আছে সেই প্রতিবেদনে। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয় ঝুঁকি এড়াতে সরকার কৌশল নিচ্ছে, কি মনে হয়? ধন্যবাদ। আসলে আমার মতে এটা কৌশলের জায়গা না, এটা স্ট্র্যাটেজিক জায়গা হওয়া উচিত। ঠিক আছে, এবং ব্যাপারটা এরকম হইলো যে আমরা দেখেছি আর কি, মানে এই সরকার মানে কোথাও তার যে হচ্ছে গিয়ে গ্রিপ ঠিক মতো এখন পর্যন্ত 5-6 মাসে ধরতে পারে নাই। কোথাও কোথাও বিষয়টা রয়ে গেছে হচ্ছে সেই 24 আগস্টের আগের যা ছিল তাই। ঠিক আছে, মানে তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ করে তাকে হচ্ছে চালাতে হচ্ছে, এরকম কতগুলো জায়গায় আছে, এবং কোনো অল্টারনেটিভও নাই। কারণ দীর্ঘদিন একটা প্রসেসের মধ্যে হয়েছে, এক ধরনের রিক্রুটমেন্ট হয়েছে, এটা একটা ব্যাপার। সেখানে অনেক সময় তারা অসহায় বলা যায় সরকারকে, ওটার সাথে মেনেই তাদের চলতে হবে। আবার কোথাও কোথাও হচ্ছে ইন্টারিমের সময় যেমন ইচ্ছা সাজোর মতো আর কি, যেমন ইচ্ছা বদল টদল হওয়া হয়েছে, এবং এটা হওয়ার মধ্য দিয়েও দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে গভর্নমেন্টের জন্য ফেভারেবল না, এবং গভর্নমেন্টের এখানে স্টেকটা কম। যদিও এটা তো আর এই আমেরিকান প্রশাসনের মতো না যে রিপাবলিকানরা ক্ষমতায় আসলে সব পুরো প্রশাসনটা রিপাবলিকান হবে বা ডেমোক্রেট হবে। বাংলাদেশে তো ওইরকম সিস্টেম না। তো তারপরও একটা মিনিমাম ব্যাপার আছে, একটা মিনিমাম ব্যাপার আছে দেশটা চালানোর জন্য, এবং যখন দেশটার মধ্যে নানা রকম থ্রেটের ব্যাপার থাকে, ভেতর থেকে থ্রেট আছে, সংসদের ভিতরে বিরোধী দলের এক ধরনের মুভ থাকে, আবার হচ্ছে দেশের বাইরে থেকে এক ধরনের মুভ আছে। এই মুভগুলোকে নিয়ে বিশেষ করে সীমানার ওপার থেকে আমাদের হচ্ছে সাবেক বা পতিত হচ্ছে যে স্বৈরাচার, তারা যে হচ্ছে বক্তব্য দিচ্ছে যে তারা ডিসেম্বরে আসবে, তো ইটস এ রিয়েলি চ্যালেঞ্জিং বিষয়। ঠিক আছে, এটা চ্যালেঞ্জিং বিষয়, এবং সেই সময় যদি আপনার অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি আপনি হচ্ছে কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে তো এখানে একটা বড় ধরনের মানে দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে তো বিষয়টা সিরিয়াসলি দেখা দরকার। কিন্তু এটা আমরা দু একটা পত্রিকার বলাতে বিষয়টা জানা হয়েছে আমাদের, তো সেটা আমার কাছে খুব তথ্যসূত্রগুলো পরিষ্কার নয়। এটা হাইপোথেটিক্যাল একটা ব্যাপার থেকে হতে পারে, কারণ বাংলাদেশেরও সাংবাদিকতার জায়গাটা তো অনেকটা দুর্বল জায়গা হয়ে গেছে নানা কারণে। তো হাইপোথেটিক্যাল হতে পারে যে কতটা হচ্ছে এটা মানে আমরা ফ্যাক্ট চেকিংয়ের মতো ব্যাপার, কতটা ফ্যাক্ট সেটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় বিষয়টা জরুরত,
এটা আসলে রণকৌশলের জায়গা না, আমার মনে হয় এটা প্র্যাকটিসের জায়গা না, এটা স্ট্র্যাটেজির জায়গাটা তার সরকারের নেওয়া উচিত। সরকার হচ্ছে গুছায় ফেলা উচিত। আপনি যদি হচ্ছে দেখেন বিভিন্ন ইউনিভার্সিটিরও যদি অ্যাডমিনিস্ট্রেশনগুলো চিন্তা করেন, সেখানেও দেখা যাচ্ছে যে খুবই প্রচণ্ড রকম নৈরাজ্যকর একটা পরিস্থিতি। ফলে আমরা তো দেখেছি যে সেই 18 মাসে যে ভিসি এবং ডিসি দখলের একটা খেলা ছিল আর কি, এবং সেই খেলা বিএনপি ফেল মেরে ছিল অনেকখানি, ভিসি ডিসির খেলায় আর কি। তো ভিসি ডিসির খেলায় ফেল মারার পর একটা মোটামুটি ইয়ে করছিল, লটারি পথে ভিত্তিও একসময় হয়েছিল ডিসি নিয়োগের ক্ষেত্রে। তো এত কিছু করিডোরও খুবই মানে লেজে গোবরে পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছে আর কি। তো যাওয়ার কারণে হচ্ছে খুব বেশি কৌশল নেওয়া দরকার নেই। একটা ছোট্ট সম্ভাবনা আছে, একটা ছোট্ট সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আমরা তো দেখি শাসক দলগুলো ক্ষমতা যাওয়ার পর তারা সব কিছুকেই দলীয়করণ করে। আমরা যেটা বলেছিলাম যে ইয়ার পরে, বিশেষ করে গণঅভ্যুত্থানের পর, যে আমরা আওয়ামী পুলিশ দেখলাম, পুলিশ লীগ দেখেছি, আমরা এখন জাতীয়তাবাদী পুলিশ দল দেখতে চাই না, আমি বাংলাদেশ পুলিশ দেখতে চাই, জনগণের পুলিশ দেখতে চাই আর কি। তো ব্যাপারটা কি সেই জায়গায় আসবে না এই জাতীয়তাবাদী পুলিশ, জাতীয়তাবাদী ব্যুরোক্র্যাট, হ্যাঁ, জাতীয়তাবাদী হচ্ছে প্রশাসন, এই ব্যাপারটা কি এরকম হবে কিনা? বাংলাদেশে তো ঐতিহ্যবাহী দলীয়করণের নোংরা ইতিহাসে ভরপুর, আমার দেশে 54 বছরের ইতিহাস আর কি। তো সেইটা আবার হচ্ছে গিয়ে রিপিট হয় কিনা, এটাও একটা ব্যাপার। ফলে এখানে একটা ব্যালেন্স নিয়ে আগানো দরকার। আপনার গ্রিপও তৈরি করা দরকার, আপনাকে বিষয়গুলো নিরাপদও করা দরকার, ঝুঁকিগুলো এড়ানো দরকার, বিশ্বস্ত লোকজনও রাখা দরকার। আমি মনে বিশ্বস্ত জায়গায় আমি মনে করি যে ইফেক্টিভ অনেস্ট অফিসার্সদেরকে নিয়ে আসা দরকার। সে একেবারে বিএনপির লোক হবে তা না, কিন্তু সে অনেস্ট হতে পারে, প্রফেশনাল হতে হবে। কারণ সে ছাত্র জীবনে যে কোনো রাজনীতি করে আসতে পারে, কিন্তু সেকে প্রফেশনাল হতে হবে। প্রফেশনালসদেরকে দিয়ে হচ্ছে কি আসলে অ্যাডমিনিস্ট্রেশন সাজানোর দরকার। জি, আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, আরেকটি গণমাধ্যমের খবর আজকে দেখেছি, টাইমস অফ বাংলাদেশ, তারা একটি নিউজ করেছে, শাহাবুদ্দিনস রেজিগনেশন ফলোস এক্সিট ডিল, অর্থাৎ দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই সমঝোতা অনুযায়ী পদত্যাগের পর তিনি যে কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন, এ বিষয়ে আশ্বাস পান। সূত্রগুলো জানিয়েছে, বিএনপি শুধু সংবিধানের 51 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়। বিএনপি নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় শাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে 10 থেকে 12 দিনের মধ্যে বিদেশে যাবেন। এটি একটি গণমাধ্যমের খবর, আমরা পড়েছি, জেনেছি। আপনার কাছে কি মনে হয় বিষয়টি? আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ফৌজদারি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। আমি খালি প্রথম কথা মনে করি যে বিপ্লবের পক্ষের ব্যক্তি ছিলাম, বিপ্লবের পক্ষে ছিলাম দেখে যখন এরপরে শেখ হাসিনার ব্যক্তি হিসাবে রাষ্ট্রপতির এবং সেনাপ্রধানের পরিবর্তন চাওয়া হচ্ছিল, রাষ্ট্রপতি তো চাওয়াই হয়েছিল, আমি তখন সেটার পক্ষে ছিলাম। কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতির যে পদত্যাগ করলেন, সেটার কারণটা কিন্তু আমি জানি না। এবং তিনি অসুস্থতার কথা বলেছেন। অসুস্থতার কথা, এই জিনিসটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়, আমি দুঃখিত। আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে একটা রাগ ঢাক গোড় ব্যাপার। এইটার মধ্যে অনেক ধরনের আপনার জটিল কিছু লেনদেন হয়েছে, আপনি একটু আগেই যখন বললেন। সুতরাং আমি বলতে চাই, এবং এখানে একটা কথা আছে যে যখনই গোপনীয় কিছু করা হয়, তখনই মনে রাখবেন যে যারা জনবিরোধী লোক, যেমন ধরেন ব্যুরোক্রেট, বা যেমন ধরেন যারা মাঝখানে আপনার দালালি করে, এরা কিন্তু সবচাইতে ক্ষমতাটা তাদের বেড়ে যায়। এবং যত আপনি ট্রান্সপারেন্টলি, যত আপনি ওপেনলি কাজ করবেন, জনগণ যত বেশি জানবে, ততই কিন্তু এই সমস্ত ব্যক্তি যারা আপনার এই চক্রান্তের মধ্যে থাকে, তাদের পাওয়ার কমতে থাকে। সুতরাং আমি মনে করি বিএনপির এটা একটা বিরাট ভুল, যে বিএনপি কিন্তু এই জিনিসটা নিয়েও এখানেও কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখছে। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উনি চলে যেতে দিবেন, কারণ খুবই স্বাভাবিক যে আমাদের এটা অত্যন্ত দুঃখের বিষয় যে যদিও রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের সংবিধানের সবচেয়ে উচ্চতম পজিশন, উচ্চতম পদ,
কিন্তু সেখানে যাদেরকে নেওয়া হয়েছে তাদের মধ্যে এই যে আমাদের শাহাবুদ্দিন আহমেদ সম্পর্কে এর আগের থেকেই অনেক দুর্নীতির অভিযোগ বা এলিগেশন ছিল, দুর্নীতির নামে বলা হয়েছে। সুতরাং উনি বাংলাদেশে ওনার পক্ষে থাকা অত্যন্ত কঠিন, সুতরাং উনি চলে যাবেন। এই যে উনি চলে যাবেন এবং বিএনপি যে উনাকে যেতে দিচ্ছে, এটাও কিন্তু হচ্ছে গিয়ে আমি মনে করি ন্যায় বিচারের বিরুদ্ধে যাচ্ছেন উনি, বিএনপি যাচ্ছে। কারণ ন্যায় বিচার হচ্ছে গিয়ে, যে ন্যায় বিচার যদি হয় তাহলে আসলে আমাদের রাষ্ট্রপতি যিনি পদত্যাগ করলেন, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশে থাকার পরে তিনি বিচারের মুখোমুখি হবেন। যে কিছু বিচারে যদি উনি দোষী সাব্যস্ত হন, বিএনপির যদি সত্যি সত্যি মনে করে যে এই মানুষটাকে আসলেই জেলে যাওয়া উচিত না, তো তাহলে তাদের যে রাষ্ট্রপতি থাকবে বিএনপির, সে ওনাকে ক্ষমা করে দিক। আমার কথা হচ্ছে যে উনাকে আপনি কেন বিচার থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনি উনাকে ব্যবস্থা করে দিচ্ছেন? আমি মনে করি সেটা আরেকটা ভুল জিনিস, যে বিপ্লবের পরে কিন্তু সাথে সাথে চুপ হয়ে গেছেন। কারণ এইটার জন্য আমি মনে করি যে যদি বিএনপি মনে করে যে ভবিষ্যতে তো ক্রাইসিস এক সময় আসবে, এক ধরনের সংকট হতেই পারে, যদি সংকট হয় সেই সংকটের সময় ওনারা এমন একজন ব্যক্তিকে চান যে যিনি বিএনপির সাথে সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে কাজ করবেন এবং অন্য কেউ যদি বিএনপির সাথে অন্যায় করতে চান সেটাকে বাধা দিবে, তাহলে ওনাদের একজন ন্যায়বাদী মানুষকে ওখানে বসানো উচিত। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে দ্যাট শুড বি আত্মসম্মান বোধওয়ালা মানুষকে যদি আপনি সেনাপ্রধান করেন, আত্মসম্মান লোককে যদি আপনি রাষ্ট্রপতি বানান, আপনি ইউ উইল বি এন মাচ বেটার পজিশন দেন আপনি যদি কোনো বিশ্বস্ত লোককে পান। সেই বিশ্বস্ত মানুষটা কে হতে পারেন আপনার কাছে? বিশ্বস্ত মানুষ সম্পর্কে অনেকেই ব্যুরোক্রেটের নাম বলছেন, অনেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যিনি নিউ ইয়র্কে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা, ওনার নাম বলছেন, যে আমাদের প্রথম মহিলা রাষ্ট্রপতি হইতে পারেন। সুতরাং নানান জনের নাম আসতেছে এবং এগুলোও দেখেন যে এগুলোও কিন্তু অনেক কিছু গুজব। এই জিনিসটাও কিন্তু যদি একটু ট্রান্সপারেন্টলি করা হতো, খোলাখুলি করা হতো, তাহলে কিন্তু এটা অনেক ভালো হতো বলে আমি মনে করি। ঠিক, রুবেল ভাইয়ের কাছে আসতেছে। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয় যে আরেকটি খবর আমরা দেখলাম যে সমঝোতা করে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, যে তিনি বিদেশে চলে যাবেন এবং 10 থেকে 12 দিনের মধ্যে তিনি সেটা দেবেন কিছুটা সুস্থ হলেই? ধন্যবাদ। আমি প্রথম থেকেই বারবার বলার চেষ্টা করছি আর কি, যখন থেকে এটা ব্যাপারটা গুজবের লেভেলে ছিল, কল্পনার লেভেলে ছিল, ওই বিদেশের মাটিতে একজন মব ইনফ্লুয়েন্সার আছে, সে যখন প্রথম এটা বললো আর কি, তো তখন খুব একটা এটাকে গুরুত্ব দিইনি। আবার দেখলাম যে না, উনি তো আসলে এমনি হাওয়ার উপরে না, সে তো দেখা যাচ্ছে যারা বিএনপি করে, যারা বিএনপির দায়িত্বশীল লোক বা বিএনপির স্পিকার, সেও খবর জানে না। আমরা যারা রাজনীতি করি, লড়াই সংগ্রামে থাকি, তারাও খবর জানি না। আর কমফোর্ট জোনে 7 সাগর 13 নদীর পারে তার কাছে খবর চলে যায়, খবর দেয় না সিআইএ খবর দেয় তাকে, তা জানি না। ঠিক আছে, এরকম এক বিষয় আর কি। ফলে তখন ব্যাপারটা ছিল জল্পনা কল্পনা। তারপর দেখলাম একটা বাস্তব ভিত্তি আছে, তারপর দেখলাম সত্যি সত্যি হচ্ছে গিয়ে সরকারও গ্রিন সিগন্যাল দিয়েছে, তারপর দেখলাম পদত্যাগ করেছে। কিন্তু এই যে পুরো এপিসোডগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা, সেই ক্ষেত্রে দেখবেন যে লাস্ট মোমেন্টে সরকার বললো হ্যাঁ উনি পদত্যাগ করবেন। কেন পদত্যাগ করবেন? অসুস্থতার জন্য পদত্যাগ করবেন। পুরো বিষয়টার মধ্যে এক ধরনের যেটা বললো সাকিব ভাই, এটা লুকোচুরি ভাব আর কি। এইটা আসলে খুব অড লুকিং আর কি। এবং এই কারণে সন্দেহ হয় যে এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা পর্দার অন্তরালে, ঠিক আছে, কোনো গভীর আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, ঠিক আছে। এবং আমরা তো সেই বিষয়টা হচ্ছে আসলে সেভাবে দেখতে চাই না আর কি। বিষয়টা একটু স্বচ্ছ হওয়া দরকার, একটু পরিষ্কার হওয়া দরকার যে কেন, কীভাবে, কী হচ্ছে। আর নাইলে তো হচ্ছে যে পত্রিকার যে রিপোর্টটি আছে, সেই রিপোর্টে হাইপোথেটিক্যাল আমি ধরে নিচ্ছি, যাই ওরা অনুমান করে বলতেছে, সবগুলো মিলায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো মিলাইছে আর কি। বাস্তবতা দেখেন, ডকুমেন্টেশন নাই, কিন্তু সব কিছু মিলে আছে। এরকম একটা দাঁড় করানো যায়, দাঁড় করালে এটা মিথ্যা বলা যায় না, এরকমই তো ঘটনাটা মনে হচ্ছে, দেখে মনে হয় এরকম পারিপার্শ্বিক সব কিছু গুছাইলে এরকমই মনে হয় আর কি। তো এরকম মনে হচ্ছে, এবং সেটা তারা লিখতেও পারেন, সাংবাদিকতার ব্যাপারে আছে, খোলা মনে মতামত ব্যক্ত করছেন। ব্যক্ত করার পর এই জায়গাও যদি আপনি চুপ করে থাকেন, তার মানে তো সত্য, তার মানে আপনি আন্ডারস্ট্যান্ডিং করছেন, আপনি কৌশল করছেন। আবার দেখা যাবে 6 মাস পর বলবো হ্যাঁ তখন একটা কৌশল করেছিলাম, এই কৌশল না করলে তো আমি এইটা হইতো না আর কি। এটা তো আবার বিএনপি নেতারা অভ্যস্ত হয়ে যাবে শেষ পর্যন্ত। সেমতো মানুষ তো কোনোটাই বিশ্বাস করবে না বিএনপি সম্পর্কে। বিএনপি যা বলবে মানুষ বলবে না এটা মনে সত্য না, এটা মনে কৌশল। তো কোনটা আপনার মনের কথা, কোনটা আপনার কৌশলের কথা, কোনটা আপনার নীতির কথা, এটা তো আসলে তখন জনগণ আর পার্থক্য করতে পারবে না। ফলে এখানে একটা ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা
থাকা দরকার আর কি। একটু আপনার হচ্ছে জনগণকে এত চালাকি করেন না জনগণের সাথে, ঠিক আছে? জনগণ কিন্তু তাহলে হচ্ছে আপনার প্রতি আস্থাটা হারায় ফেলাবে আর কি। জি, আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান একটি সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। সেখানে তিনি বলেছেন যে সংস্কারের চেতনা থেকে সরকার অনেকটা সরে এসেছে। আপনি কি তাই মনে করেন যে সরকার আসলে সংস্কারের চেতনা থেকে সরে এসেছে? হ্যাঁ, আমি তো মনে করি না যে সংস্কারের তেমন কিছু হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে সংস্কারের বিষয়ে ওনারা ওই যে একটা সংশোধন কমিটি করেছিলেন, বলতেন সংবিধান সংশোধন কমিটি, সেই সংশোধন কমিটি তো বিরোধী দল আপনার প্রত্যাখ্যান করেছে। তারপরে তো আমি দেখলাম না যে বিএনপি কোনো একটা সংশোধন কমিটিকে দিয়ে কিছু একটা কাজও যদি করাইতেন, যে সংশোধন কমিটি এই কাজ শুরু করেছে, তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমার কাছে মনে হয় এমনিতেও তো হাসিনা অ্যাপারেটাসই, শেখ হাসিনার অ্যাপারেটাসই এখানে আছে। পরিবর্তন কি হয়েছে? কর্মপদ্ধতিতেও কোনো পরিবর্তন হয় নাই, দুর্নীতি একই রকম আছে। আমি সেদিন দু একদিন আগে দেখলাম যে আপনার শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালে 3000 কোটি টাকার উপরে হয়েছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে আমাদের সরকারি কর্মকর্তা যারা ছিলেন তারা তো আবার গাড়ি পান, এখন গাড়ি কিনতে পারেন লোন নিয়ে, যেটা আমার কাছে কমপ্লিটলি, এগুলো আমরা কখনো পাইও নাই এবং আমাদের দরকারও হয়নি। এটা করে এটা রক্ষণাবেক্ষণে 50,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয় এই ব্যুরোক্রেটদের জন্য। আমার মনে হয় তাদেরকে স্পয়েল করা হয়েছে। বাট উনি ভাবছে, সরকার বললো যে এটা 25,000-এ নামিয়ে নেওয়া হবে, তারপরে আবার দে হ্যাভ ওয়েন্ট, মানে তারা এই সিদ্ধান্তটা আপনার নিতে পারে নাই। সুতরাং আমি মনে করি যে যেমন ধরেন বাংলাদেশে যখন যেটা হইলো উপরে এই 15 বছর আমরা কি দেখছি? আমরা দেখছি যে জনগণের উপরে পুলিশের চরম অত্যাচার। আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যুরোক্রেসি চরম অত্যাচার করেছে আপনার জনগণের উপরে, এবং ব্যুরোক্রেসি সমস্ত কিছু তখন দখল করে নিয়েছিল। আমার কথা হচ্ছে যে এই জায়গা থেকে আমি জাস্ট দখল করে নেওয়ার একটা জিনিস আমার মনে হচ্ছে এই মুহূর্তে, যে আপনার চিটাগাংয়ের রেল হেডকোয়ার্টার, যেখানে রেলওয়ের হেডকোয়ার্টার যেখানে, সেই জায়গাটা হচ্ছে ওই যে আপনার চিটাগং ক্লাবের উল্টো দিকে। এটা কিন্তু সেন্টার, একদম কেন্দ্রবিন্দুতে আপনার চিটাগং শহরের, এবং এটা একটা খুবই সুন্দর জায়গা পাহাড়ের উপরে। এই জায়গাও কিন্তু তারা দখল করে নিয়ে যেতে যাচ্ছিল সেই সময়কার ব্যুরোক্রেটরা। এবং ব্যুরোক্রেটরা আমার মনে আছে যে এক সময় কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে পুরো কক্সবাজারের ডিসির যে অফিসের সবাই একসাথে 13 কোটি টাকা খেয়েছিল। তা আমার কথা হচ্ছে যে আপনি তো কোনো কিছু এগুলো চেঞ্জ হয় নাই। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে, এবং এই জন্য আমরা একটা হতাশ হয়ে পড়েছি, পুলিশ চেঞ্জ হয় নাই, আর্মি চেঞ্জ হয় নাই, ব্যুরোক্রেসি চেঞ্জ হয় নাই, দুর্নীতি আগের মতো আছে। তাহলে আসলে পরিবর্তনটা কি হয়েছে? আমি তো কিছু দেখি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই জনগণ একটা সরকারকে নামিয়েছে, সেই জনগণ কিন্তু আপনার অধিকার রাখে যে তারা সরকার তাদেরকে কনফিডেন্সে নিবে, সরকার তাদের সাথে কথা বলবে, সরকার তাদেরকে বিশ্বাস করবে, আস্থায় নিবে। কিন্তু সেটা তো এখনো আমরা পাই নাই, এবং সেই জন্য আমি মনে করি বিপ্লব এখনো অধরা হয়ে আছে। রুবেল ভাই, আপনি কি মনে করেন যে সরকার কি আসলে সংস্কারের চেতনা থেকে দূরে সরে গেছে? এটা একটু ভেতর থেকে বলতে হবে, বলতে গেলে তো আবার একটু জটিল অবস্থা হয়ে যায়, তারপরও ঝুঁকি নিয়েই বলতে হবে আর কি। প্রথম যে বিষয়টা বলি, যে এইখানে তো হচ্ছে আজকে জুলাই মাসে আমরা এই প্রোগ্রামটা করছি, জুলাইয়ের শহীদের রক্ত সাথে তো হচ্ছে কম বেশি সবাই আমরা বিশ্বাসঘাতকতা করছি আর কি, সবাই করছি কম বেশি। এটাকে নিয়ে আমরা আগে যেমন দেখছি চেতনা ব্যবসা ছিল, এখন একটা চেতনা ব্যবসা সবাই করেছে আর কি। সবাই এটাকে ক্যাশ করার চেষ্টা করছে তারা, এবং ক্যাশ করতে করতে যেটা হচ্ছে যে আসলে, যদিও আমি এটাকে ঠিক বিপ্লব মনে করি না, ঠিক আছে? আমরা কমিউনিস্টরা, আমরা বামপন্থীরা, সিপিবি, বাম গণতান্ত্রিক জোট বলেন বা যুক্তফ্রন্ট বলেন, এটা একটা গণ অভ্যুত্থান। আমরা এটার কোনো সিস্টেম চেঞ্জ করতে পারিনি, ঠিক আছে? আমরা শুধু এটা রাষ্ট্রের মানে শাসক দলকে হটাইছি, কিন্তু টোটাল যে হচ্ছে সিস্টেম, রাষ্ট্রর যে ব্যবস্থা, সে ব্যবস্থা আগের জায়গায় আছে। এই জায়গায় আবার খুবই একমত, এটা আছে। মানে এটা শুধুমাত্র যে মানে যিনি আওয়ামী লীগ করেন তাকে সরাইলেই সিস্টেম বদল হয়ে যাবে, বিষয়টা তা না, ঠিক আছে? এটা টোটাল একটা সিস্টেম চেঞ্জের ব্যাপার আছে। রাষ্ট্রের ব্যবস্থা চেঞ্জ করবার জন্য যে রিফরমেশনের যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলোও যদি খুব ভালো করে দেখেন, দেখবেন যে খুবই উপরি কাঠামো,
উপরিকাঠামোগত, কিন্তু এই উপরিকাঠামোর মধ্যে খুব বেসিক কতগুলো জিনিস ছিল যেটা খুবই মানে নিডেড। যে ভাই আমরা যে খুব মানে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই না, আচ্ছা যেটা যদিও স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশের, আমরা একটা শোষণমুক্ত বাংলাদেশ চাই না, কিন্তু আমরা একটা মিনিমাম বুর্জুয়া গণতান্ত্রিক দেশ চাই, একটা আধুনিক বুর্জুয়া গণতান্ত্রিক দেশ চাই। সেই বুর্জুয়া গণতান্ত্রিক আধুনিক দেশ করতে হইলেও আপনার তো বিচার বিভাগের একটা স্বাধীনতা দরকার ছিল। আপনার তো হচ্ছে এই হচ্ছে যে নির্বাহী বিভাগকে যেভাবে করে পলিউটেড করা হয়েছে, যেভাবে করে তাদেরকে ক্রিমিনালাইজেশন করা হয়েছে, সেই জায়গা থেকে তো এটাকে স্টপ করা দরকার ছিল। আপনার যে একটা অ্যান্টি করাপশনে আপনি একটা অথরিটি তৈরি করছেন, দেখা গেছে ওইটাই আবার একটা করাপশনের মধ্যে চলে গেছে, সেটাকেও তো ঠিক করার একটা ব্যাপার ছিল। দুদকের ব্যাপারে একটা সংস্কার করা দরকার ছিল। পুলিশকে নিয়ে যে হেলাফেলা করতে 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 মানে পুলিশে এমন একটা জিনিস হয়ে গেছে যেটা গণশত্রু জায়গা চলে আসছে, তাকে আবার হচ্ছে গিয়ে গণবান্ধব করা দরকার, জনবান্ধব করা দরকার, মানুষের আস্থা দরকার পুলিশের উপর, পুলিশও মানুষের প্রতি লয়াল হওয়া উচিত। পুলিশ কোনো সরকার একটা দলের হচ্ছে গিয়ে মানে লাঠিয়াল না, সরকারের লাঠিয়াল না, ঠিক আছে, সরকারি দল সরকারের লাঠিয়াল হতে পারে, রাষ্ট্রের লাঠিয়াল হতে পারে, কিন্তু সরকারি দলের লাঠিয়াল সে না। এরকম অনেকগুলো জায়গায় সংস্কারের প্রয়োজন ছিল, দুদকের সংস্কারের প্রয়োজন ছিল, পুলিশের সংস্কার ছিল। এবং নির্বাচনটা যে হয়ে গেল, সেই নির্বাচন কমিশনেরও কতগুলো খুব গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজন ছিল। এই সমস্ত সংস্কারগুলো জায়গাগুলো কিন্তু করতে হইলে যে একেবারে আপনার যে জুলাই অধ্যাদেশ আছে, গণভোটের রায় আছে, তা একেবারে কোরআনের আয়াতের মতো হুবহু পালন করতে হবে তা না, সেটা আপনি অ্যামেন্ডমেন্ট করেও করেন। কিন্তু আমরা যা দেখলাম যেটা খুব বেশি কঠিন না, বিচার বিভাগের ব্যাপারটা যে যেমন ধরেন যে বিচার মানে আদালতে যে সচিবালয় আলাদাভাবে করার কথা ছিল, সেটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না। মানবাধিকার কমিশন নিয়ে যে মানে ইয়াটা ছিল আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে অধ্যাদেশ ছিল, সেটা তো খুব বেশি কঠিন ব্যাপার ছিল না। ওটার জন্য তো আপনার হচ্ছে অনেক বড় ধরনের পরিবর্তন করা হচ্ছে, খালি অনুমোদনটা করলেই হইতো আর কি, কিন্তু সেগুলো তো তারা করেন নাই। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ একটু বড় ব্যাপার, ঠিক আছে, যদিও এটার ক্ষেত্রে আমাদের পার্সোনালি ব্যাপার আছে যে ভাই এক কক্ষে আপনি জনগণের এত টাকা খরচ করে জনগণের জন্য কিছুই করেন না আর কি। সবাই তো আজকে পণ্যে রূপান্তরিত হচ্ছে, সব কিছু এখন পণ্যের, বুদ্ধিজীবিতা পণ্যে রূপান্তরিত হয়, রাজনীতি পণ্যে রূপান্তরিত হয়, দেশপ্রেম সব কিছুকে টাকা দিয়ে এখন কিনে ফেলা যায় আর কি। তো সেই জায়গাতে আমরা মনে করি যে হচ্ছে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার একটা মেরামতের প্রয়োজন ছিল। আমার কাছে এখনো একটা প্লে কার্ড মনে হয়, প্লে কার্ডের কথা আমার চোখে ভাসে, প্রবলি 2017-18 সালের দিকে, মানে বা সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে রাস্তা আটকে আছে স্কুলের ছাত্রছাত্রীরা, ঠিক আছে, আমিও দাঁড়ায় আছি, আমার ছেলে তখন যদিও 24 আগস্টে সে গণঅভ্যুত্থানে ছিল, কিন্তু তারা তখন সে আরও ছোট ছিল, সম্ভবত তখন স্কুল ছিল, এখন সে ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরের ছাত্রনেতা, তখন সে স্কুল ছাত্র, সে ওখানে আসে দেখে আমিও একটু ভয় কি হয় না হয় রাস্তার আশেপাশে ঘোরাঘুরি করছি আর কি। ছেলেদের ওখানে নামা যায় না, সব তো স্কুল ইউনিফর্ম পরা। তো তখন একটা প্লে কার্ড দেখছি, মানে এই প্লে কার্ডটা পরে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি অনেক চাউরও ছিল, যে রাষ্ট্রের মেরামত চলছে, হ্যাঁ, মানে বিঘ্নিত হওয়ার জন্য, মানে সাময়িক বিঘ্নিত হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, রাষ্ট্রের মেরামত চলছে। অত ওই বাচ্চা ছেলেদের একটা ব্যাপার ছিল, এই রাষ্ট্রটার মেরামত দরকার, এই রাষ্ট্রের মেরামতের কাজটা তো হাত কেউ দিচ্ছে না, চলতেই থাকবে নিশ্চয়ই, যখন প্রয়োজন হবে তখন। রাষ্ট্রের মেরামত একটা লম্বা জায়গা, এটা হঠাৎ করে 180 দিনের মধ্যে হয়ে যাবে, 6 মাসের মধ্যে হয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি না। ভারতের যে রাজনীতি আমরা দেখলাম, অনেকের কাছে মনে হচ্ছিল যে আসলে সরকার পড়ে যাবে কি যাবে না, সামনের কি অবস্থা হবে, যেটাই হোক একটি নাড়া তো নিশ্চয়ই আমরা দেখেছি। এর থেকে কি শিক্ষা আসলে সামনের জন্য অপেক্ষা করছে ভারত বা যে কোনো রাজনীতির ক্ষেত্রে আমরা বলি? প্রথম কথা হচ্ছে যে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা নিয়ে আগে একটু বলি। এই আন্দোলনে তো সোনাম ওয়াংচুক যিনি ছিলেন, তিনি বোধহয় 25 দিন ধরে তিনি অনশন করেছেন, 25 বা এরকম 26 দিন। এর আগে যতদিন ধরে যন্তর মন্তরের ভিতরে এই আপনার সিজেপির এই এটা হচ্ছিল, ককরোচ জনতা পার্টির আপনার বিক্ষোভটা হচ্ছিল যন্তর মন্তরের ভিতরে, ততক্ষণ পর্যন্ত সরকার এটার ব্যাপারে কোনো কাজ করছিল না, মানে তাদের সমস্যার সমাধান করার মতো কোনো উদ্যোগ আমরা কিন্তু সরকারের মধ্যে দেখতে পাই নাই। এরপরে যখন ছাত্রছাত্রীরা যখন বলে যে তারা
আপনার সংসদের দিকে, তাদের জাতীয় সংসদের দিকে তারা এগোবে, এবং ওই সময় কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং সেই সময় এই আপনার ধাক্কাধাক্কি হয়, প্রচণ্ড লাঠিচার্জ হয়, টিয়ার গ্যাস, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে, এবং পুলিশের কেউ কেউ পেলেট গানও কিন্তু করেছেন, দু একজনের চোখেও লেগেছে। তখন ভারতের যে সব যে কমেন্টারিয়েট অথবা ভারতের যারা এগুলো নিয়ে বিদগ্ধ তারা সবাই বলেছেন যে এই যে নিষ্ঠুরতা, পুলিশের এই নিষ্ঠুরতা, সরকারের এই নিষ্ঠুরতা, এইটা বিরুদ্ধে সবাই ক্ষেপে উঠেছিল। যখন তারা রেগে উঠলো তখনই কিন্তু নরেন্দ্র মোদী বুঝতে পারলেন যে ওনার সরকারের এই যে পুলিশদের যে অত্যাচার, এই নিষ্ঠুরতা, এটা টিভিতে সব জায়গায় এটা ছড়িয়ে পড়েছে, সেই জন্য উনি এটার থেকে ব্যাকডাউন করার জন্য আমি মনে করি এই প্রধানের ইয়েটা হলো। তো আমার মনে হয় যে যে সমস্ত দেশে গণতন্ত্র খুব প্রতিষ্ঠিত, মানে অর্থাৎ প্রতি 5 বছর বা একটা নিয়মিত সময়, 5 বছর 6 বছর যাই হোক, 4 বছর, তার পরপর যেখানে নির্বাচন হয়, এবং নির্বাচনটা যেখানে আপনার ইয়ের বাইরে থাকে, মানে কারচুপির ঊর্ধ্বে, অর্থাৎ মানুষ মনে করে না যে সেখানে কারচুপি হয়, সে সমস্ত দেশে কিন্তু প্রতিবাদ বা বিক্ষোভের উদ্দেশ্য কিন্তু সরকারের পতন নয়, এটার বিক্ষোভের উদ্দেশ্য হচ্ছে সরকারকে নিচে নামিয়ে আনা, অর্থাৎ সরকারের জনপ্রিয়তা কমিয়ে দেওয়া। মনে করা হয় যে তারপরে তারা কিন্তু হেরে যাবে। যেমন ধরেন আপনি ভিয়েতনাম যুদ্ধের সময় যে ইয়ে ছিল, তখন বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ হওয়ার পরে লিন্ডন বি জনসন আর আপনার প্রতিদ্বন্দ্বিতাই করেন নাই। আপনি যদি ভারতে চিন্তা করেন 1977 থেকে 1979 যখন ইমার্জেন্সি হয় আপনার তখনও বিক্ষোভ করেছেন জয়প্রকাশ নারায়ণ, কিন্তু পড়েছে তারপরে যখন ইলেকশন হয়। সুতরাং ভারতেও আমি আশা করছিলাম না যে এটার ফলে মোদী সরকারের পতন হবে, সেটা হবে না, কিন্তু এর পরের যে ভোট আছে সেইটাতে মোদী সরকারের রেজাল্টের উপরে এটার আপনার একটা প্রভাব পড়বেই বলে আমরা মনে করি। এখন এটা অবশ্যই নির্ভর করবে যে ছাত্রদের সমস্ত অন্যান্য ব্যাপারে, আপনার পরীক্ষা বলেন, কর্মসংস্থান বলেন, এইসব ব্যাপারে ভারতীয় সরকার আগামী 2-3 বছরে কি করতে পারেন, কারণ ওনাদের নেক্সট ইলেকশন হচ্ছে 2029-এ। সুতরাং এরাও কিন্তু 2029 পর্যন্ত কিছু একটা লাগিয়ে রাখতে চাইবে, যাতে সরকার যাতে জবাবদিহিতামূলক হয়, জবাবদিহিতা করে, আর সরকারও চাইবে যে তাদের কাজ কিছুটা করে এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে ছাত্রদের এই যে আপনার বিক্ষোভ বা ছাত্রদের যে উদ্বিগ্ন এটা যাতে বন্ধ হয়। আরেক না প্লিজ না, আমি আর এইটাতে বলার কিছু নাই, কারণ মোদিরটা বলেছি, ট্রাম্পার আপনার আরেকটা বাকি অংশ আছে। দুল ভাই, আপনার কাছে কি মনে হয় যে ট্রাম্প মোদির যে নথি স্বীকার, এইটা আপনি কিভাবে দেখছেন? আমরা দেখছি গতকাল থেকে একটা টার্নিং পয়েন্ট দেখলাম আর কি। তবে আপনার হচ্ছে ট্রাম্পের বিষয়ে একটু পরে আলাপ করি আর কি। প্রথমে মোদির কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে দীর্ঘ 14 বছরে মোদির যে শাসন, মোদির যে তথাকথিত যে জনপ্রিয়তা, এবং তাদের যে মিডিয়া, গদি মিডিয়ার যে একচেটিয়া প্রচারণা, আসলে আমরা এই আন্দোলনটাকে বাংলাদেশ থেকে যত বেশি দেখতে পাচ্ছিলাম আমাদের মিডিয়াতে, ওদের সাধারণ মানুষকে কিন্তু সেভাবে দেখতে দেওয়া হয়নি। ঠিক আছে, সেখানে কিন্তু সেন্সরশিপ ছিল, সেখানে কিন্তু গদি মিডিয়া, যেগুলো বড় বড় মিডিয়া যেগুলা মোদির সমর্থকরা চালায়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেই মিডিয়াগুলোতে উল্টা এটার বিরুদ্ধে প্রচার ছিল, তীব্র প্রচার ছিল। আর যে আপনি যে আলাদাভাবে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করবেন, সেটা হচ্ছে ইউটিউব বন্ধ করে দিয়েছিল আর কি। এটা আসলে খুব কমন একটা ঘটনা, ইউটিউব বন্ধ করে দেওয়া। এটা ভারত কাশ্মীরে যখন হচ্ছে আপনার 370 করলো, ওটা রেফারেন্ডাম করার পর, অ্যামেন্ডমেন্ট করার পর দেখবেন কাশ্মীর যখন জ্বলে উঠলো, তখন কাশ্মীর দীর্ঘকাল ধরে কিন্তু সেখানে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সবই বন্ধ করে রাখছিল। ওটার আবার একটা অনুকরণ বাংলাদেশে হয়েছিল হচ্ছে 24 জুলাই আগস্ট মুভমেন্টের সময়। তারপর আবার এইটা দেখা গেছিল কাঠমান্ডু, নেপালে। ঠিক আছে, এবং বাংলাদেশ এবং নেপালে তরুণদের বা জেনজিদের খেপে যাওয়া উঠার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল হচ্ছে কিন্তু ইন্টারনেট বন্ধ হওয়া। এটাকে তারা মানে কখনোই সহ্য করতে পারে না আর কি। ঠিক আছে, তো এই ঠিক একই জিনিস তারা ওখানে করছে। তো করার পর যেটা হলো, অনেকে ভাবতে পারে মোদির তো পতন ঘটলো না, এটা আর কি হইলো আর কি, হ্যাঁ, সব দাবি মেনে নিল। ব্যাপারটা খুব এত সহজ না। আপনি দেখেন বিগত 14 বছরে তার ক্যাবিনেটের কোন মিনিস্টার পদত্যাগ করছে? যতই এখানে কুকর্ম হোক, তার কোনো মিনিস্টার কখনোই পদত্যাগ করেন নাই।
ঠিক আছে, এবং বড় বড় ঘটনার পরও তারা হচ্ছে সবগুলো গিলে খেয়ে ফেলতে পারছে। এবং এর আগেও আপনার শাহিনবাগ আন্দোলন দেখবেন, খুব ইফেক্টিভ একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনটা কিন্তু তারা দমন করতে পারছে এবং কোনো দাবি তারা মেনে নেয়, কোনো দাবি তারা মেনে নেয়, বিরোধী দলের দাবি, কারো দাবি তারা মানে না। এইবার তারা মাথা পুরোপুরি নত করতে বাধ্য হয়েছে। অর্থাৎ দাবিটা যদি না মানতো, যে 3টা দফা দিছিল, ঠিক আছে, এই 3 দফা যদি তারা না মানতো, তাইলে কিন্তু যতই ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দেশ হোক, পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ হোক, 75 বছরের ইতিহাসকে তাদের উল্টে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। নাহলে মোদির মতো মানুষ হচ্ছে নথি স্বীকার করে না, এবং এই নথি স্বীকারের মধ্য দিয়ে আমার মনে হয় যে সেখানকার যারা সাহস পাচ্ছিল না ভারতবর্ষে, সেই তরুণ থেকে শুরু করে সেখানে নিপীড়িত নিষ্পেষিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সেখানে অবহেলিত কৃষক শ্রমিক থেকে শুরু করে সিভিল সোসাইটিতে শুরু করে সর্বত্র যে হচ্ছে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাসহীনতা ছিল, সেটা মনে হয় হচ্ছে এবার ফিরে আসছে। ঠিক আছে, এবং মোদিকে ভবিষ্যতে ইলেকশন পর্যন্ত আরও বহু ধরনের চ্যালেঞ্জ তার মোকাবেলা করতে হবে আর কি। আর ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে, ট্রাম্পের তো আনপ্রেডিক্টেবল ব্যাপার। আমি একটু পরে আসতে চাই ট্রাম্পের বিষয়টি। আরেকটি বিষয় আমি যেটি এই প্রশ্ন ফাঁসের ব্যাপারেই বলতে চাই, যে আজকে যিনি পদত্যাগ করেছেন, আজকে না গতকালকে পদত্যাগ করেছেন, একসময় তিনি এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তিনি এই আন্দোলনে ছিলেন, অথচ আজকে আমরা তাকে ক্ষমতায় গিয়ে তাকেই এটির শিকার হতে হয়েছে। এটার কারণ কি? আসলে কি তিনি সিস্টেম ভাঙতে পারেননি বা সিস্টেমের উপরে যেতে পারেননি? আসলে ধর্মেন্দ্র, উনি যে উঠে এসছেন, উনি বেসিক্যালি প্রথমত উঠে এসছেন হচ্ছে, সাকিব ভাইয়ের খুব বেশি মনে আছে, আরাকশন বিরোধী, অ্যান্টি আরাকশন মুভমেন্ট। এটি ছিল ভারতের, বিশেষ উত্তর ভারতের, যেটার মধ্য দিয়ে মানে একটা জেনারেশন তৈরি করতে পেরেছিল হিন্দুত্ববাদীরা, যে জেনারেশনটা পরবর্তীতে নেতৃত্বে আসছে বিজেপির, এবং তারা সারা ভারতবর্ষ জুড়ে তারা তাদের কর্মকাণ্ড চালু করছে আর কি। সেই আরেক দেবেগৌড়া, চন্দ্রশেখর, সেই সরকার, তারা যখন মাঝখানে সরকার ছিল, যে বিজেপি কংগ্রেসীয় সরকার, তৃতীয় একটা থার্ড ফ্রন্টের সরকার ছিল, তারা যখন এটা করছিল, করার বিরুদ্ধে, তখন দেখা গেছে যে রিয়াকশনারি একটা বিরাট মুভমেন্ট তৈরি হয়েছিল, কোটা বিরোধী মুভমেন্ট। ওই মুভমেন্টের খুব গুরুত্বপূর্ণ নেতা উনি ছিলেন, ওটা হলো তার উত্থানের মূল জায়গা। এরপর একটা ইস্যুতে কংগ্রেসের সময়, সেটা যেই গিয়ে ইস্যু হোক, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হোক, বা কোথাও ছাত্র বেতন বৃদ্ধি হোক, বা কোথাও সবগুলো ছিল, শুধুমাত্র এইটা হলো একটা ছাত্র নেতা হিসেবে ইস্যু সামনে আসছে, সে করছে আর কি। ঠিক আছে, কিন্তু তারা তো, তাদের মূল কথা ছিল যে কোনো ভাবে হোক বিজেপির ক্ষমতার মসনদ দখল করবার একটা রাস্তা তারা খুঁজে বের করার চেষ্টা করছে। অর্থাৎ তারা ছাত্র সমাজকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যেটা বাংলাদেশেও হয় অনেক সময়। ঠিক আছে, তো সেই রকম জিনিস ওটা হচ্ছে আরো গভীরভাবে করছে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি দেখেন, অনেক আগেই তো ব্যাপারে স্টেপ নিতে পারতো মোদি, কিন্তু ওনাকে রক্ষা করার জন্য, সে কিন্তু খুব একটা পরিচিত মুখও না। হ্যাঁ, আমরা অনেকগুলো নাম জানি, এই নামটা খুব একটা আমরা কখনো শুনি নাই। ঠিক আছে, পরে আমরা তাকে নিয়ে স্টাডি করতে গিয়ে এগুলো বাইরে হলো আর কি। তো তার ব্যাপারে সবচেয়ে এত কট্টর অবস্থান নিয়েছিলেন কেন? তাকে তো রিপ্লেসও করতে পারলো, অন্য একটা মন্ত্রণালয় আরেকজনকে টেনে এরকম করতে পারতেন তারা। আগে আমরা দেখছি যে মোদির সাথে বনিমানা না হয়, এক অর্থমন্ত্রী ছিলেন, তাকেও তারা একটু সরাসরি 2বার তারা সরাইছে আর কি। তো তাকেও এরকম সরাইতে পারতো, শিফট করতে পারতো, পদত্যাগ না করাও আরও আগে করাতে পারতো, যখন বিষয়টা খুব সামান্য ছিল, বা যখন হচ্ছে প্রথমত ফাঁসের ঘটনাটা ঘটলো। কারণ এখানে তো একটা সিকিউরিটিটা দেখতে হবে, যে কেন আন্দোলনটা এই জায়গায় আসছে। এটা তো মানে এক ধাপে আসে নাই। ফার্স্ট কথা হলো যে নিট পরীক্ষা, তাদের মেডিকেল পরীক্ষা, নিটের কোশ্চেন ফাঁস হলো, ফাঁস হওয়ার পর এটা একটা প্রমাণিত হলো, হওয়ার পর অস্বীকার করলো না। তার আগে সিজিপিকে গঠিত হয়েছে, ককরোচ বলে বসছে চিফ জাস্টিস, ওটা তো পরের ব্যাপার, ওটা একটা তৈরি হয়েছে। কিন্তু এইটা তৈরি করার পরও কিন্তু ছাত্র আন্দোলন শুরু করে নাই, তখন সরকার পরীক্ষাটা বাতিল করছে, বললেন ভালো। তারপর যেটা করছে তারা, সেইটা হইতেছে আবার 1 জুন পরীক্ষা দিচ্ছে আর কি। এই আবার নতুন করে যখন পরীক্ষার ব্যাপার তারিখটা ঘোষিত হয়েছে, সব কিছু মিলে যায়, অল্প সময়ের মধ্যে আবার একটা প্রিপারেশন, একটা বিশাল মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। 12 জন ছেলে মেয়ে এটা নিতে পারে নাই, তারা আত্মহত্যা করছে। তাদের আত্মহত্যা করবার পর 1 জুন থেকে তখন পরীক্ষা শুরু, 1 জুন থেকেই যন্তর মন্তরে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে আর কি। অর্থাৎ অনেকগুলো ধাপে ধাপে এটা অগ্রসর হয়েছে। এর প্রথম ধাপেই তো মোদি ব্যবস্থা নিতে পারতো, হ্যাঁ, বা বললাম না, অন্যভাবে নিতে পারতো আর কি।
কিন্তু নেয় নাই। কারণ কি, ধর্মেন্দ্রকে তাদের রক্ষা করতে হবে, কারণ সে হচ্ছে কিন্তু একদম বিলংস টু RSS, ঠিক আছে, তাদের একদম কোর জায়গার লোক সে আর কি। বিজেপির মধ্যে তো আবার অন্য জায়গা থেকে আসা লোক থাকে, তৃণমূল থেকে আসা লোক থাকে, কংগ্রেস থেকে আসা লোক থাকে, বা সে জেপি নারায়ণেরও অনেক শিষ্যরা এখানে আছে যারা প্রোগ্রেসিভ রাজনীতি করতো একসময়। তো তারা না একদম কট্টর, হ্যাঁ, সাম্বারকার, শ্যামাপ্রসাদ, এই লাইনের কট্টর লোকদের একজন লোক হচ্ছে এই লোক। ফলে তাকে টাচ করা এটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভারতের বিপ্লবী তরুণ সমাজ সেটা করতে পারছে। এখন হঠাৎ করে মনে হচ্ছে যে আজকের থেকে অনেক বছর আগে 2016 সাল আমি গেলাম হচ্ছে শহীদ মিনারে, বাংলাদেশে, ঢাকায় শহীদ মিনারে, আমার মনে হয় 16, ওইখানে কিন্তু MBBS এন্ট্রান্স পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছিল সেই বছর, এবং প্যারেন্টসরা, অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বসেছিলেন 1 মাসের উপরে, ওনারা কিন্তু অনশন ধর্মঘট করেছিলেন। কিন্তু সেই সময় আমরা মানে আমি জাস্ট তখন ঢুকতেছি এই বলয়ে, আমি তখন বললাম যে এটা তো এই ধরনের যারা প্রশ্নপত্র ফাঁস হওয়া যে সেখান থেকে আপনার মানে অ্যাডমিশন হবে, সেখানকার মানুষরা ডাক্তার হবে, কি ধরনের ডাক্তার আসলে হবে, এবং তখন কিন্তু আমরা এটাকে কোনো মতেই ঠেকাতে পারলাম না। এবং সেই সময় আমার মনে আছে যে আপনার সৈয়দ আবুল মকসুদ স্যার ছিলেন সেই সময়, তারপরে তো ইনারা কিন্তু তখন চেষ্টা করলেন কিন্তু কিছু করতে পারেন নাই, এবং আমরা এটা ভেঙে চলে শেষ হয়ে গেল। সো আমি মনে করি যে ছাত্রদের ব্যাপারে যে জিনিসটা চলে, এটা বাংলাদেশেও চলে, এটা বাংলাদেশকে ইয়ে করা যাবে না, সেটা হচ্ছে একটা কোচিং ইন্ডাস্ট্রি নির্ভর একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে এটা। এই কোচিংয়ের মধ্যে এত হাজার কোটি টাকা ইনভলভ যে এইখানের রাজনীতিবিদরা বলেন বা ভারতের রাজনীতিবিদরা বলেন বা এমনকি আমি পাকিস্তানেও ধরবো, সেই রাজনীতিবিদরা যদি তাদের সাথে কোচিং ইন্ডাস্ট্রি যদি তাদেরকে টাকা দেয়, কোচিং নির্ভর কেন হয়ে গেছে? কোচিং নির্ভর হয়ে গেছে কারণ কোচিং তাদেরকে টাকা দিতে পারে, যারা রেগুলেট করে, যারা ডিসিশন নেয়, যারা রেগুলেট করে জেনারেশন, তাদেরকে তারা যদি টাকা না দেয় তাহলে তারা কোচিংয়ের পক্ষে কখনোই লিখতো না। যেমন ধরেন কথার কথা, আমি যে এটা করা কিন্তু খুবই সহজ, যে কোনো বিষয়ে এমন একটা পরীক্ষা দেওয়া হবে, যে কোনো বিষয়ে, যে পরীক্ষা আপনি বই খুলে দিতে পারেন, বই খুলে দেওয়া যায়, মানে এরকম পরীক্ষা বানানো যায়। তা আমাদের বাংলাদেশে বানায় না কেন? বাংলাদেশে বানায় না বিকজ যদি ওটা বানায় তাহলে কোচিং ইন্ডাস্ট্রি একেবারে মুখ থুবড়ে পড়বে। আমার মনে হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ একই জায়গায় আছে। এটা হচ্ছে একটা কথা বলতে চাইছিলাম। সেকেন্ড কথা, আমি আরেকটা জিনিস বলতে চাই যে 5ই আগস্টের পরে আমরা অনেক এই গদি মিডিয়ার থেকে, ভারতীয় গদি মিডিয়ার থেকে বহুত শুনছি যে বাংলাদেশের এটা নাকি বিপ্লব হয়নি। তো এখন তারা কিন্তু এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে বিপ্লব হয়েছে কিনা। বাংলাদেশে যেরকম হয়েছে সেটা দিল্লিতেও হতে পারে, মানে একই ধরনের জিনিস। আমি বলছি না যে সরকারের পতন হবে। সুতরাং আমি মনে করি যে তারাও, গদি মিডিয়া কিন্তু এখন বলা শুরু করেছে যে আমেরিকা এটা করাচ্ছে কিনা, বাংলাদেশ এটা করাচ্ছে কিনা, পাকিস্তান এটা করাচ্ছে কিনা। তো ওরা খুব ভালো করে জানে, এবং ওরা নিজেরাও স্বীকার করেছে যে পিছনে কেউ হয়তো কলকাঠি নাড়তে পারে, কেউ কখনো কোঅর্ডিনেশন করে, সমন্বয় করে, কিন্তু তার মানে এই না যে যেই ছাত্ররা যুদ্ধ করছে, ছাত্রছাত্রীরা, তাদের যুদ্ধের আপনার উদ্যম বা তাদের উদ্যোগ একটুও কম। সেই হিসাবে আমি আশা করব যে এই ঘটনার পর থেকে অন্তত ভারতের গদি মিডিয়া যাতে বাংলাদেশের বিপ্লবকে আর ছোট করার চেষ্টা না করে। আপনি